ঠাকুর মা স্বামীজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজজি এবং অন্যান্য গুরুজন সন্ন্যাসীবৃন্দের উদ্দেশ্যে প্রণাম। যারা আমার থেকে বয়সে ছোট সেই সন্ন্যাসী ব্রহ্মচারীদের উদ্দেশ্যে প্রীতি ভালোবাসা। শ্রদ্ধেয় দুজন মন্ত্রী কিছুক্ষণ আগে পর্যন্ত মঞ্চে উপস্থিত ছিলেন, বক্তব্য রেখেছেন এবং এখনও আমাদের মঠ প্রাঙ্গণেই আছেন। তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে প্রীতি ভালোবাসা জানাচ্ছি যাদেরকে কেন্দ্র করে আজকের এই দিবসটি, তাদেরকে অর্থাৎ উপস্থিত অল্পবয়স্ক ছেলে মেয়েদের। স্বামীজি দেহত্যাগের মাত্র 2 বছর আগে সম্ভবত এরিক হ্যামন্ডকে বলেছিলেন যে এমন একদিন আসবে, অবশ্যই আসবে, যেদিন আমার এই শরীরটা থাকবে না। শরীরটাকে আই শ্যাল শেক অফ দিস বডি লাইক এ ওর্ন আউট গার্মেন্ট। একটা বহু ব্যবহৃত জীর্ণ বস্ত্রের মতন এই শরীরটাকে আমি একদিন ছেড়ে দেব। কিন্তু মনে করো না যে আমার কাজ বন্ধ হবে, বাট আই শ্যাল নট সিজ টু ওয়ার্ক। আমি কাজ করেই যাব। কতদিন পর্যন্ত কাজ করব? আনটিল দি ওয়ার্ল্ড শ্যাল নো ইট ইজ ওয়ান উইথ গড। স্বামীজি বলতেন যে প্রত্যেকটি মানুষই স্বরূপত দেবতা। যখন পৃথিবীর প্রতিটি মানুষই তাদের সেই দৈবী স্বরূপকে উপলব্ধি করবে, তখন আমার কাজ শেষ হবে। তার আগে পর্যন্ত আমি সারা পৃথিবী জুড়ে উপযুক্ত মানুষ খুঁজে বেড়াবো এবং প্রত্যেককে আমি অনুপ্রেরণা দিয়ে যাব, যাতে প্রত্যেকটি মানুষ যে যেখানে আছে সেখান থেকে আরও বেশি উন্নততর মানুষ হয়ে উঠতে পারে। দেবতা হওয়া মানে শ্রীশ্রীমা সারদা দেবী বলতেন সহজ সরলভাবে, ভগবান লাভ করলে কি 2টো শিং গজায় নাকি? বাইরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভেতরের দিক থেকে মানুষটা দেবতার মতন মানুষ হয়ে যায়। এমন অনেক মানুষ আছেন, এখনও আছেন, আমাদের সঙ্গে তো আছেই, বাইরেও আছেন, যাদের সামনে গিয়ে মনে হয় যে এই মানুষটি কি সত্যি মানুষ না দেবতা। মনে হয় যেন বিরাট একটা সমুদ্র, একটা খোলা জানলার সামনে দাঁড়িয়ে আছি। খোলা জানলা দিয়ে হাওয়া আসলে যেমন ভালো লাগে গরমের দিনে, কিছু কিছু মানুষ আছে যাদের সামনে গিয়ে মনে হয় যে গরম দমবন্ধ অবস্থার থেকে হঠাৎ একটা খোলা জানলার সামনে কেন চলে গেলাম। এই সব মানুষগুলো হচ্ছে দেবত্বের প্রকাশ। স্বামীজি বলছেন আমি সারা এই সূক্ষ্ম শরীরেও আমি সারা পৃথিবী জুড়ে মানুষকে সব সময় সর্বত্র পৃথিবীর যে কোনো জায়গার মানুষকে আমি এইভাবে অনুপ্রাণিত করে যাব। এবং যারাই এই অনুপ্রেরণাটা হচ্ছে চিরন্তন। যারাই স্বামীজিকে ভালোবাসেন, স্বামীজিকে নিয়ে একটু কাজ করার চেষ্টা করেন, স্বামীজি যেমন বলেছেন সেরকম, তারাই অনুভব করেন যে ভেতর থেকে পেছন থেকে স্বামীজি যেন আরও বেশি শক্তি সরবরাহ করছেন। মহাত্মা গান্ধী এই বেলুড় মঠে স্বামীজির জন্মতিথিতে একবার ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে দেখো, এখানে তোমরা এসেছো, যুবকদের উদ্দেশ্যেই বলেছিলেন যে হে তরুণবৃন্দ, যুবকবৃন্দ, তোমরা এখানে এসেছো যেখানে স্বামীজি ছিলেন এবং দেহত্যাগ করেছেন, শেষ সময়টা কাটিয়েছেন, জীবনের শেষ ভাগ। এখান থেকে যখন তোমরা চলে যাবে, তখন তার জীবন ও বাণীর কিছু প্রেরণা না নিয়ে যেও না, এটা বলছেন। জীবন্ত প্রেরণা তিনি, তার প্রেরণা 1902 খ্রিস্টাব্দেই শেষ হয়ে যায়নি। একজন বিখ্যাত ঐতিহাসিক লিখছেন, তিনি এটি লিখছেন যখন স্বাধীনতার কিছু পরে, যে বিবেকানন্দ ডিড নট ডাই ইন 1902। ওই 1902 খ্রিস্টাব্দেই স্বামীজি মারা গেছিলেন, এটা বলা যাবে না, দেহত্যাগ করেছিলেন বলা যাবে না। হি লিভড অ্যাটলিস্ট টিল 1946, যে অন্তত 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচেছিলেন, কারণ 47 খ্রিস্টাব্দেই ভারত স্বাধীন হলো। উইথ গান্ধী অ্যান্ড বোস, মানে সুভাষচন্দ্র বোস, ক্লোজেস দি ইপক দ্যাট হি হ্যাড স্টার্টেড। যে গান্ধীর আন্দোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আন্দোলন, এই দুটির সম্মিলিত শক্তিশালী, মহাশক্তিশালী প্রভাবে ভারতবর্ষ
ইংরেজ শাসনকে দূরে ফেলে দিয়েছিল। কাজেই এই যে অধ্যায়, স্বাধীনতা লাভের অধ্যায়ের সঙ্গে সঙ্গে গান্ধী এবং সুভাষচন্দ্রের মাধ্যমে স্বামীজির সেই যে কাজটি স্বামীজি শুরু করেছিলেন সেই কাজটির প্রথম পর্ব মাত্র সমাপ্ত হয়েছে। তারপরেই তিনি বলছেন যে এখন সামনে স্বাধীন ভারতবর্ষ রয়েছে, পরবর্তী বছরগুলি প্রমাণ করবে যে স্বামীজি এখনও বেঁচে আছেন কি না, নাকি তিনি আবার তার সেই চিরজাগ্রত শক্তি দিয়ে তিনি এই দেশটাকে রিভাইটালাইজ করবেন, এটা বলছেন তিনি। কেন তখনও সদ্য স্বাধীনতার কিছুদিন পরে তিনি লিখছেন বলে বলছেন যে ভবিষ্যতে আমরা বুঝতে পারবো যে সূক্ষ্ম শরীরে স্বামীজি এখনও সেই শক্তি সরবরাহ করছেন কিনা যে কথা স্বামীজি দিয়েছেন। স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ ভালোবাসতেন, তিনি সত্যমূর্তি ছিলেন বলে। শ্রীরামকৃষ্ণ স্বয়ং সত্যমূর্তি ছিলেন, স্বামীজিও সত্যমূর্তি ছিলেন, যার জন্য স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসতেন। একবার তখন নরেন্দ্রনাথ, তিনি শ্রীরামকৃষ্ণকে, তখনও তার মধ্যে কিছু ছেলে মানুষই ছিল, শ্রীরামকৃষ্ণের যে দর্শন টর্শনগুলো সেগুলো সব তিনি গ্রহণ করতে পারেননি তখনও। তা ঠাকুরকে অনেকেই বলতেন, অনেকেই ঠাকুরের দর্শন টর্শনগুলোতে অবিশ্বাস হয়তো করতো, ঠাকুর সেগুলোকে পাত্তা দিতেন না, শ্রীরামকৃষ্ণ সেগুলোকে পাত্তা দিতেন না। কিন্তু শ্রীরামকৃষ্ণ একদিন বলছেন যে চাতক বৃষ্টির জল ছাড়া আর কিছু খায় না। আর নরেন্দ্রনাথ তিনি তো কোনো কিছু মেনে নেবেন না, খাপখোলা তলোয়ার, বীর তিনি। ওই খাপখোলা তলোয়ার এবং বীর হওয়ার জন্যই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে আরও বেশি ভালোবাসতেন। তা নরেন্দ্রনাথ বলছেন যে আপনার কথা ভুল, আমি দেখেছি যে চাতক না সব রকম জল খায়। বলে তাই নাকি? তুই তো কখনো মিথ্যা কথা বলিস না, অন্য কেউ বললেও বিশ্বাস না করলেও পারতাম, কিন্তু তুই যখন বলেছিস তখন তো মিথ্যা হতে পারে না। তখন তো তাহলে তো আমি এতদিন যা কিছু বলেছিলাম সব কিছু, তার মধ্যে অনেক কিছু ভুল থাকতে পারে। ঠাকুর বালকের মতন অত্যন্ত দুশ্চিন্তায় পড়লেন যে নরেনের মুখ থেকে কখনো সত্য ছাড়া অসত্য বেরোয় না, কারণ নরেন সবসময় সত্যকে ধরে রাখে। সেই নরেন যখন এরকম বলেছেন ঠাকুরও চিন্তান্বিত হয়েছিলেন। তারপরে একদিন নরেন বললেন, ওই দেখুন চাতক বৃষ্টির জল এমনি জল খাচ্ছে। বলে সে কি রে, ওটা চাতক কোথায়, ওটা তো চামচিকে, তা তুই আমার মন খারাপ করে দিয়েছিলি, তোর কথা আর মানব না। এটা থেকে যেটা আমি গ্রহণ করতে চাচ্ছি সেটা হচ্ছে নরেন্দ্রনাথ বিবেকানন্দ যে সত্য আশ্রয়ী ছিলেন সেটাকে শ্রীরামকৃষ্ণ, সত্যমূর্তি শ্রীরামকৃষ্ণ সেটিকে মর্যাদা দিয়েছেন। তার মুখ থেকে এই কথাটি বেরিয়েছে যে এমন একদিন আসবে যখন আমি এই দেহটাকে জীর্ণ বস্ত্রের মতন ত্যাগ করে বেরিয়ে যাব, কিন্তু আমার কাজ কখনো বন্ধ হবে না। কাজে এটি কখনো মিথ্যা হতে পারে না। তিনি এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছেন, আমাদের মধ্যে প্রেরণা জাগাচ্ছেন, এবং এই দেশটা, এই পৃথিবীটা, দেশটা একদম অতীতের থেকেও বড় হবে। স্বামীজি নিবেদিতার কাছে বলেছিলেন নতুন কথা, সেটা হচ্ছে আমরা বলি যে ভারতবর্ষ অত্যন্ত প্রাচীন দেশ, কিন্তু নিবেদিতার কাছে স্বামীজি বলতেন ভারতবর্ষ অত্যন্ত নবীন দেশ। নিবেদিতা সেটাকে ব্যাখ্যা করে মজা করে বলছেন, ভারতবর্ষ এমন একটি ব্রহ্মচারী যার বয়স হচ্ছে 5000 বছর। নিবেদিতা বলছেন স্বামীজির কথাকে অনুসরণ করে, ভারতবর্ষ এমন একটি ব্রহ্মচারী যার বয়স মাত্র, ভারতবর্ষ এমন একটি তরুণ ব্রহ্মচারী, তরুণ কথাটা বলতে হবে, যার বয়স মাত্র 5000 বছর। ভারতবর্ষ যুবক দেশ। সঙ্গে সঙ্গে প্রশ্ন হবে, তাহলে ওই যে অতীত ভারতের এত গর্বের কথা স্বামীজি বলেছেন, যে ভারতবর্ষে বেদ উপনিষদ আছে, যে ভারতবর্ষে গীতা আছে, যে ভারতবর্ষ বিজ্ঞান অঙ্ক এসব দিক থেকে একেবারে বিরাট হয়েছে, যে ভারতবর্ষ সম্বন্ধে পাশ্চাত্য ঐতিহাসিকরা লিখেছেন দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, যে অতীত ভারতবর্ষ এত বিস্ময়কর ভারতবর্ষ ছিল, যে ভারতবর্ষে রাজর্ষি জনক এরা ছিলেন, মহাযোদ্ধারা ছিলেন, সাহিত্যিকরা ছিলেন, কালিদাস ছিলেন, সেই ভারতবর্ষটা তাহলে কি? বলছেন যে সেই ভারতবর্ষটা হচ্ছে একটা মহা প্রতিভাবান ব্যক্তির বাল্য অবস্থায় যেমন প্রতিভার বিচ্ছুরণ দেখা যায়, ওই অতীতের যে দীপ্তি, যে অতীতকে দেখে, যে অতীত ভারতবর্ষকে দেখে আমরা মুগ্ধ হয়ে আছি, সেই অতীত ভারতবর্ষ আসল ভারতবর্ষের সামান্য ছিটে ফোটা প্রকাশ মাত্র। নিবেদিতার কাছে স্বামীজি বলছেন, নিবেদিতাও বলছেন, দি ইন্ডিয়া অফ হিজ ড্রিম লে ইন ফিউচার, ভবিষ্যৎ ভারত ওখানে রয়েছে, ভবিষ্যতে। এবং সেই ভারতবর্ষের দায়িত্ব
স্বামীজি দিয়ে গেছিলেন এই তরুণ সমাজের উপরে। স্বামীজির ভারত সম্পর্কিত একটা স্বপ্ন ছিল। স্বামীজি চাইতেন যে ভারতবর্ষের তরুণ সম্প্রদায় সেই স্বপ্নটাকে বুকে আঁকবে, চোখে আঁকবে, তারপরে এই দেশটার জন্য আত্মত্যাগ করবে। স্বামীজির জীবন চিন্তার মধ্যে অনেক কিছু আছে, গভীর দার্শনিক চিন্তা আছে, উচ্চ পর্যায়ের চিন্তা আছে ঠিকই, কিন্তু সর্বপ্রথম যেটা স্বামীজি বলছেন, তোমরা কি মানুষকে ভালোবাসো? যদি আমরা বলতে চাই যে স্বামীজিকে শ্রদ্ধা করি, তবে প্রথম নিজের বুকের ভেতরে তাকাতে হবে, তাকিয়ে দেখতে হবে সত্যি কি মানুষের প্রতি ভালোবাসা আছে। এই ভালোবাসা যদি না থাকে, যত আমি স্বামীজির সম্বন্ধে পড়ি না কেন, যত স্বামীজির সম্বন্ধে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করি বা বাণী বা বক্তৃতা করি, আমি স্বামীজির কাছ থেকে অনেক দূরে থাকব। বিদেশ থেকে তিনি চিঠি লিখছেন দক্ষিণ ভারতের যুবকদেরকে, পরোপকারী হও বাবা, পরোপকারী হও। সেজন্য স্বামীজি বলতেন যে 3টে এইচ থাকলে একটা আদর্শ মানুষ হয়। 3টে এইচ, ABCDFGH, এই এইচের কথা বলছেন। এইচ ফর হার্ট, এইচ ফর হেড, এইচ ফর হ্যান্ড। হার্ট মানে হচ্ছে আমি মানুষের এবং দেশের দুঃখ দুর্দশার কথা হৃদয় দিয়ে অনুভব করব। শুধু হৃদয় দিয়ে অনুভব করলে তো হবে না, দুঃখটা দূর করার একটা উপায় বের করতে হবে, সেটার জন্য মাথা চাই। হেড ফর এই ব্রেন, চিন্তা করে বুদ্ধি করে একটা উপায় বের করতে হবে। আমার হৃদয় কাঁদছে, উপায়ও বের করছি, কিন্তু তাহলেও হবে না। হ্যান্ড মানে হচ্ছে কার্যে রূপায়িত করতে হবে। এখন আমি বাস্তবে রূপায়িত করব। এই হৃদয়, চিন্তাশক্তি এবং কর্মক্ষমতা, এই 3টে যার মধ্যে আছে সেই হচ্ছে আদর্শ মানুষ। কিন্তু এই 3টে যদি আমার মধ্যে না থাকে, সকলের মধ্যে সব সময় থাকে না, একটি মাত্র গান, যারা গানের লোক পকট বলেন, একটি মাত্র লক্ষণ যেটা দিয়ে বোঝা যাবে যে যে এটা হচ্ছে মনুষ্যত্বের লক্ষণ, সেটি হচ্ছে হৃদয়। স্বামীজি সবার উপরে জোর দিচ্ছে হৃদয়। হৃদয় যদি না থাকে, আমি যত পণ্ডিত হই, আমি মানুষ না। হৃদয় যদি না থাকে, আমার যত ক্ষমতা থাক, আমি মানুষ না। সেই জন্য স্বামী সবার উপরে জোর দিচ্ছিলেন হৃদয়ের উপরে। মানুষের জন্য যার প্রাণ কাঁদে না, সে কি মানুষ? স্বামীজি বলছেন এসব কথা। এবং স্বামীজি কীরকম প্রেরণা, আমি 2-3টে ঘটনা বলে আমি শেষ করব। এর বেশ কয়েকটা ঘটনা আমার নিজেরই মানে পরিচিত, আর দুটি ঘটনা অন্তত বইয়ে আছে, সেটা আমরা জানি সব। একটি ঘটনা বলি, সবার স্বামীজি বলে একটা বই আছে, ছোট্ট বই, তোমরা হয়তো পড়তে পারো। তোমরা বলছি মানে অল্প বয়স্কদের সম্বোধন করে বলছি। এটি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত হয়েছে, এবং সেটা যখন প্রকাশিত হয়েছিল আমি তখন ওখানে ছিলাম, বেশ কিছুদিন ছিলাম, প্রকাশনা বিভাগই দেখতাম। একটা চিঠি পেলাম, এই চিঠির কথা আমি অনেক জায়গায় বলেছি, হয়তো জানাও থাকতে পারে। একটা পোস্ট কার্ড পেলাম, ছোট্ট পোস্ট কার্ড। আমাকে চেনে না, প্রকাশকের নামে চিঠি পাঠিয়েছে। চিঠিটি লিখেছে সুন্দরবনের একটি ক্লাস 7-এর ছাত্র। পড়ে দেখলাম চিঠিটা শুরু হয়েছে এইভাবে, আমি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে, কিশোর। আমি খুব দরিদ্র ঘরের সন্তান। আমার মা বাবার নিজস্ব কোনো জমি নেই, অন্যের জমিতে চাষ করে বেঁচে থাকে। তাই এইসব যখন পড়ছি, ওখান থেকে অনেক সাহায্য করা হয় পড়াশোনার জন্য। আমি ভাবছি যে পড়াশোনার জন্য সাহায্য চাচ্ছে। তারপরে সে ছেলেটি যা লিখেছে, একটা অদ্ভুত কথা লিখছে, যে আমাকে খুব দুঃখের সঙ্গে সংগ্রাম করে যে বাঁচতে হয়, আমি যে এত দুঃখ কষ্টের সঙ্গে সংগ্রাম করে বেঁচে আছি, তার মূলে আছে স্বামী বিবেকানন্দের বাণী। আপনাদের প্রতিষ্ঠান থেকে প্রকাশিত সবার স্বামীজি বইটি আমি পেয়েছিলাম। এই বইটি পড়ার পরে আমার জীবন বদলে গেছে। আমার মা বাবা পড়তে পারে না, কিন্তু আমি এই বই থেকে পড়ে পড়ে তাদেরকে শোনাই, তাদেরও জীবন এখন বদলে গেছে। তারপরে একটি বাক্য সে বলছে, এটি একদম আমি ভার্বেটিম তার কথাকে উল্লেখ করছি। এরকম কথা সে কী করে লিখলো আমি এখনো ভাবি। বলছেন, আমাদের দুঃখের সংসারে এখন প্রচুর সুখ, এই কথা বলছেন। দুঃখের সংসারে এখন প্রচুর সুখ। আমাদের স্বামীজির বাণী ছাড়া আমার এই দরিদ্র পরিবারটির বাঁচার আর উপায় নেই। আমার তো পয়সা নেই, আপনারা যদি পারেন তবে এই স্বামীজির আরও কিছু বই আমার কাছে পাঠিয়ে দিন। সুন্দরবনের গোসাবা থেকে সেই ছেলেটি চিঠি লিখেছিল, ক্লাস 7-এ সে তখন পড়তো, বোধহয় 1999 কি 2000 সালের কথা। সেই চিঠির কপি আমার কাছে আছে এখনও পর্যন্ত।
কাজেই একটি দরিদ্র স্কুলের গ্রামের ছাত্র, সে স্বামীজির কাছ থেকে জীবনযুদ্ধের প্রেরণা লাভ করছে। এখন আমি আরেকটা বিপরীত দৃষ্টান্ত দিচ্ছি। এই চিঠিটিও পেয়েছিলাম গোলপার্কে থাকতে। ইনস্টিটিউট অফ কালচারেরই একটি প্রকাশনা আছে, সেই প্রকাশনাটি বাংলায় তার নাম হচ্ছে আমার ভারত অমর ভারত, ইংরেজিতে সেই প্রকাশনাটির নাম হচ্ছে মাই ইন্ডিয়া দ্য ইন্ডিয়া ইটার্নাল। সেটি পড়ে একজন চিঠি লিখছেন। এই মানুষটি হচ্ছেন একজন মুসলিম। তিনি কোথা থেকে চিঠি লিখেছেন? ভারতবর্ষের সব থেকে অশান্ত জায়গা চিরকালের কাশ্মীর থেকে চিঠি লিখছেন। কাশ্মীরের সোপর বলে একটি জেলা আছে, সেখান থেকে চিঠি লিখছেন। তিনি অশিক্ষিত নন, তিনি একজন প্রফেসর। তার নামটিও বলতে পারি, প্রফেসর গোলাম উদ্দিন বাচা তার নাম। তিনি প্রথমে নিজের পরিচয় দিচ্ছেন। 2 পাতার চিঠি, ইংরেজিতে চিঠি। প্রথম পাতায় তিনি পরিচয় দিয়ে দেখাচ্ছেন যা আছে, তিনি 11টি ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠানের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, এবং 5টি মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তারপরে তিনি বলছেন ওই আমার ভারত অমর ভারতের ইংরেজি বইটার কথা উল্লেখ করে যে I came across your publication, My India, the India Eternal. After reading that book, I got up from dogmatic slumber. আপনাদের প্রকাশিত এই আমার ভারত অমর ভারত বইটি ইংরেজি অনুবাদটি পড়ে আমার মধ্যে একটা ধর্মীয় গোড়ামি ছিল, সেটা থেকে আমি জেগে উঠলাম। এবং since then I am recommending this book to whoever I come and meet. Man, my feedback is this, that their lives are also totally revolutionized. এরপরে কি হয়েছে, আমি যাকেই দেখি তাকেই বলি এই বইটা পড়ো, এবং পরবর্তীকালে আমি খোঁজ নিয়ে দেখেছি যে তাদের জীবনটা সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে গেছে। তারপর তিনি বলছেন যে কাজে আপনাদের প্রতিষ্ঠান থেকে প্রকাশিত এই মহাপুরুষের দ্বারা রচিত এবং এই মহাপুরুষের সম্পর্কে রচিত যত বই আছে আমাকে একটা করে কপি পাঠিয়ে দিন। আমার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লাইব্রেরিতে এই বইগুলো থাকা একান্ত আবশ্যক। আমরা তখন তাকে প্রত্যেকটা বই পাঠিয়ে দিয়েছিলাম খুব কৃতজ্ঞতার সঙ্গে, যে আপনার পয়সা লাগবে না, রাখুন না, আমরা উপহার দিচ্ছি। তিনি খুবই খুশি হয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনাদের প্রতিষ্ঠান থেকে, মানে রামকৃষ্ণ মিশন থেকে কেউ যদি কখনও কাশ্মীর ভ্যালিতে আসেন তবে আমার ব্যক্তিগত অতিথি হয়ে থাকবেন। এটা গেল আরেকটা উদাহরণ। এই উদাহরণের কথা আমরা জানি, নেতাজি সুভাষচন্দ্রের উদাহরণ। তিনি 14 বছর বয়সে তিনি এক বন্ধুর বাড়িতে গেলেন। স্বামীজি ভারতবর্ষে ফেরার পরে, বিদেশ থেকে ভারতবর্ষে ফেরার পরে যে বক্তৃতাবলী দিয়েছিলেন, সেই বক্তৃতাবলীর 2-1টি পাতা উল্টেই তিনি বুঝলেন তার প্রধান শিক্ষক তাকে বলেছিল যে তুমি সকলের মতন হবে না, তোমাকে অসাধারণ হতে হবে। তিনি নিজেও মনে করতেন আমি সাধারণ হব না, কিন্তু কোন পথে গিয়ে তিনি সাধারণ হবেন সেটা তিনি খুঁজে পাচ্ছিলেন না। স্বামীজির এই লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া বা ভারতে বিবেকানন্দের 2-1 পাতা উল্টেই তার মনে হলো যে এই জিনিসই তো আমি চাচ্ছিলাম। সেদিন থেকে স্বামীজি তার গুরু হলো, এগুলো সব আমাদের জানা কথা। এবং চিরকাল তিনি স্বামীজিকে মনে মনে গুরুপদে বরণ করেছেন, যদিও স্বামীজির সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয়নি। এবং তিনি একবারে দ্ব্যর্থহীন ভাষায় বলতেন যে চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দের সাহিত্য অপেক্ষা আর কিছু মহৎ সাহিত্য আমি কল্পনাও করতে পারি না। এটা তো আমরা জানি। আরেকটি উদাহরণ দিই, শিক্ষিত লোক, আমেরিকার লোক, একটি দম্পতি, স্টার্ক দম্পতি, আর্চিবাল্ড স্টার্ক এবং এলেনার স্টার্ক। 1993 খ্রিস্টাব্দে স্বামীজির শিকাগো বক্তৃতার 100 পালিত হচ্ছিল। 1992 খ্রিস্টাব্দে তারা একটি গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থটির নাম হচ্ছে দ্য গিফট আনওপেন্ড, এ নিউ আমেরিকান রিভলিউশন। গিফট মানে উপহার, আনওপেন্ড মানে যে উপহারের প্যাকেটটা খোলা হয়নি। তারপরে একটা কোলন দিয়ে বলছেন একটি নতুন আমেরিকান বিপ্লব। সেইখানে তিনি বলছেন, আমরা তো বলে থাকি যে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের সুপ্রাচীন সংস্কৃতিকে জাগিয়ে তুলেছেন। সেখানে তিনি কি বলছেন, আমেরিকার বয়স যখন 400 বছর তখন স্বামী বিবেকানন্দ সেখানে গেছিলেন। সেই বইটিতে তিনি বলছেন আমেরিকাকে যারা প্রতিষ্ঠা করেছিল তারা কতগুলো নৈতিক মূল্যবোধের উপরে ভিত্তি করে আমেরিকাকে গড়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু কালক্রমে আমেরিকার শিল্প এবং অন্য দিক, বিজ্ঞানের দিক থেকে, ধন সম্পদের দিক থেকে এত সমৃদ্ধ হয়ে উঠল যে সেই সমৃদ্ধি লাভের পথে আমেরিকা তার প্রতিষ্ঠাতাদের সেই যে মূল্যবোধ সেটাকে ভুলে গেল। সেই মূল্যবোধগুলোকে, আমেরিকার সংস্কৃতিকে, মূল্যবোধকে পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য ভারতবর্ষ থেকে, এশিয়া মহাদেশ থেকে গত শতাব্দীতে একটি উপহার এসেছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই উপহারের প্যাকেটটিকে খুলে দেখিনি, যার জন্য বইটির নাম হচ্ছে দ্য গিফট আনওপেন্ড। যদি
আমরা সেই উপহারের প্যাকেটটিকে খুলতাম, অর্থাৎ বিবেকানন্দের দিকে ফিরে তাকাতাম, তবে আমেরিকাতে একটা নতুন বিপ্লব ঘটে যেত। তারপর একটা তিনি মহৎ কথা বলছেন, এই স্টার্ক দম্পতি, কলম্বাস ডিসকভার্ড দি সয়েল অফ আমেরিকা বাট বিবেকানন্দ ডিসকভার্ড ইটস সোল। কলম্বাস আমেরিকার ভূখণ্ডটাকে আবিষ্কার করেছিলেন, আমেরিকা মহাদেশের, কিন্তু বিবেকানন্দ আমেরিকার আত্মাকে আবিষ্কার করেছিলেন। কাজেই তিনি সারা পৃথিবী জুড়ে তার কথা রেখে যাচ্ছেন, তিনি প্রেরণা দিয়ে যাচ্ছেন। 150 বছরের পুরনো বিবেকানন্দ নন, ওই যে গান তোমরা করলে, সেই জাগ্রত বিবেকানন্দ, মূর্তিমান প্রেরণা বিবেকানন্দ। মহাত্মা গান্ধী যেমন বলেছিলেন, সেই অনুরোধ এবং প্রার্থনা আমাদের সকলের। আমরা যারাই এখানে উপস্থিত হয়েছি তারা হয় বয়সে তরুণ, নয়তো বয়সে তরুণ না হলেও মনে প্রাণে তরুণ। বিবেকানন্দকে আমরা যারা ভালোবাসি, আমরা প্রত্যেকেই যেন এখান থেকে যাওয়ার আগে একটা সংকল্প করে যাই যে তার ভাব, তার চিন্তা যেন আমাদের জীবনে চিরস্থায়ী হয় এবং আমাদেরকে নতুন মানুষে পরিণত করে। সকলকে প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি।